এই স্ট্র্যাটেজিটা কার? এই স্ট্র্যাটেজিটা হচ্ছে দেখে নেন কার, আপনারা নিশ্চয়ই জানবেন, সবাই জানেন যে এনার বই পড়তে আমরা খুব ভালোবাসি। কি? অ্যান্ড্রু আজিজ, মিস্টার অ্যান্ড্রু আজিজ, সবাই জানেন, একজন বিলিয়নার। এবং ইনি কী করেন? ইন্টারডে ট্রেড করেন। ওর জন্যই ওনার বইয়ের নাম হচ্ছে কি হাউ টু ডে ট্রেডিং ফর এ লিভিং, দিন যাপনের জন্য কিভাবে আমি ডে ট্রেডিং করবো। প্রত্যেক দাদা ভাই বন্ধু ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ছোটদের অনেক অনেক আশীর্বাদ। আজ শনিবার, ছুটির দিন, 6 তারিখ জানুয়ারি মাসের। আর ছুটির দিন ছাড়া তো আমার ভিডিও বানানো হয় না, তাই আজকে যে ভিডিওটা বানাচ্ছি আপনারা যারা যারা দেখছেন পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। এটা তো 100% আমি বলতে পারি খুব ভালো ভিডিও এবং আপনাদের ভালো লাগবে। এটা আমার ভিডিও নয়, এটা অন্য এক বড় লেখকের ভিডিও, যেটা আমি লাইভ মার্কেটে বা লাইভ ট্রেডিংয়ে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি এটাই ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ভিডিও, তার জন্য বলছি কি আপনারা পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বাঙালিরা শেখার সুযোগ পায় এখান থেকে। শুরু করার আগে আমি এই ভিডিওতে একটা কথা বলে দিই যে আমাকে দু একজন প্রশ্ন করেছিলেন যে দাদা অ্যালগো ট্রেডিং সম্বন্ধে একটু বলে দিন। অ্যালগো ট্রেডিংটা হচ্ছে ইমোশনলেস ট্রেডিং। ইমোশনলেস ট্রেডিং বলতে কীরকম? ধরুন আমরা দেখছি কি যে আমি এখানটা উদাহরণ দিই, আমরা কোনো একটা প্রাইস 100 টাকা ধরলাম, 100 টাকার দামে কোনো একটা শেয়ার আমরা কিনেছি, স্টকটার নাম হচ্ছে এ, আমি কিনলাম। আমি কি করলাম? স্টপ লস তো দিই না, বেশিরভাগ সময়ে সবাই দেয় না, আমি স্টপ লস দিই, কিন্তু এই নয় যে আমি দিই না, মানে অনেকেই দেয় না, বেশিরভাগ লোকেই দেয় না। এ একটা আমার স্টক, বি হচ্ছে আমার স্টপ লস, যার 2 টাকা কমে, মানে এখানে হচ্ছে 98 টাকাতে, 4 টাকাতে রেখেছে এই প্রফিট, যার লেভেল হচ্ছে সি। স্টকটা হচ্ছে ডবলে ধরলাম, ট্রিপলে ধরলাম স্টকটার নাম, আর সেই লেভেল হচ্ছে সি, যেখানে আমি বিচবো কত? 104 টাকায়, মানে 1:2, 2 টাকা স্টপ লস হলে 4 টাকা আমার প্রফিট, এই হিসাবে আমি এন্ট্রি নিচ্ছি। মার্কেট আমাদের যখন এন্ট্রি হলো, আমাদের যখনই মার্কেট আস্তে আস্তে উপর দিকে উঠছে, নিচে নামছে, আমরা কি করি? এইখানে যে প্রফিটটা আমরা দেখতে পাই যে 200 টাকা এখানে প্রফিট আমার এলো, আমরা কি করি? যে 200 টাকা প্রফিট হলে অনেক, এখানে বিক্রি করে দিই। কিংবা 200 টাকা প্রফিট হয়েছিল, মার্কেট তখন নিচে চলে আসছে, এইভাবে নিচে চলে আসছে, প্রফিটটা 100 টাকা, এখানে আমি বিক্রি করে দিই। মানে আমরা কী হয়, একটা ইমোশনে পড়ে যায়। আমরা কিন্তু মার্কেটের যে খেলা, সেই খেলাটা কিন্তু আমরা ধরতে পারি না। মার্কেট তো এইভাবেই চলে, আপনারা জানেন। কিংবা অনেক সময় কি হয়, মার্কেট নিচের দিকে এলো, এইখানে প্রফিট দিচ্ছিল আমার 200 টাকা বা 300 টাকা প্রফিট দিচ্ছিল, মার্কেট নিচের দিকে চলে এলো, আপনারা কীভাবে 200 টাকা প্রফিট হচ্ছিল, বুক করলাম না, মার্কেট 100 টাকা লসে, মার্কেট আবার ঘুরে যাক, যদি ঘুরে যায় তাহলে আমি কষ্ট বেরিয়ে যাবো, মানে এখানে বেরিয়ে যাবো, এই একটা প্ল্যান করি আমরা। সেইটা কিন্তু কি হয়, আস্তে আস্তে আমাদের লসে পরিণত হয়ে যায়। এমন যখন দেখি যে আমাদের 200 টাকা লস হয়ে গেল, আমরা কি করি? এই যে স্টপ লস, এইটাকে কেটে আমরা উড়িয়ে দিই, যে না স্টপ লস রাখবো না। আমাকে যখন প্রফিট যখন আমাকে দেখিয়েছিল মার্কেট এখান থেকে ঘুরবে নিশ্চয়ই, এই করে করে দেখা যায় আমরা 200 টাকা প্রফিটের জায়গায় আমরা কি করি? 400 টাকা আমরা লস করে বসে থাকি। এইটা হচ্ছে আমার ইমোশনাল ট্রেড, মানে যেটা আমরা করে থাকি হামেশাই। অ্যালগো কী করবে? আপনি বলে দিলেন যে যে ভাই কম্পিউটার, তুমি আমার এই ট্রিপল স্টকটা এই লেভেলে তুমি কিনবে, কেনার পর এই দামে বেচবে এবং এই দামে তোমার স্টপ লস রইল। যদি মার্কেট উপর দিকে উঠতে থাকে, তুমি 1 টাকায় 1 টাকা করে ট্রেলিং করতে শুরু করবে, যেটাকে আমরা বলি TSL, ট্রেলিং স্টপ লস। যেবার যদি বলেন ট্রেলিং স্টপ লস দাদা কি জানি না, তাহলে আপনাকে একদম নিচের লেভেল থেকে শিখতে শিখতে আসতে হবে। তার মানে আপনি শেয়ার সম্বন্ধে জানেন না, এটুকু আমি বলে দিলাম। আপনাকে শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানেন না, আপনাকে আরও নিচ থেকে শিখতে হবে। তাহলে কী হবে? 1 টাকা 1 টাকা করে আমি কী বললাম কম্পিউটারকে, যে যখন আমার 1 টাকা প্রফিট শুরু হবে, তখন তুমি ভাই 1 টাকা 1 টাকা করে সরে সরে এসো। মানে কী হলো, লসটাকে আমি কমিয়ে কমিয়ে দিলাম। আমি কিন্তু ট্রেডে বসছি না, আমি শুধু কম্পিউটারকে নির্দেশ দিয়ে মেশিন বন্ধ করে আমি বেরিয়ে গেলাম, বা মেশিন খুলে আমি বেরিয়ে গেলাম, সারাদিন নিজের কাজ করছি, ঘুরে বেড়াচ্ছি। কম্পিউটার কী করবে? আমার নির্দেশ মতন বাই সেল করে করে যাবে। সারাদিনে যদি ওকে নির্দেশ দেন এটা করতে, ও সেই কাজগুলো করবে। ওই প্রাইস যদি পায় তবেই করবে,
ওই প্রাইস না পেলেও কিছুই করবে না। দিয়ে সারাদিনের যদি মনে করেন যে আমি 3টের বেশি ট্রেড নেবো না, কম্পিউটারকে বললেন 3টের বেশি ট্রেড আমার নেওয়া হবে না, তাই 3টে ও ট্রেড নিল, সারাদিন রেজাল্ট আপনি দেখে নিলেন, সারাদিনে আপনার 200 টাকা লস হলো কিংবা 200 টাকা প্রফিট এলো। এইভাবে এইটা হচ্ছে অ্যালগো ট্রেডিং, মানে মানুষের দ্বারা ট্রেড হচ্ছে না, এটা কম্পিউটারের দ্বারা ট্রেড হচ্ছে, অটোমেটিক ট্রেডিং। অ্যালগো ট্রেডিং মানে অটোমেটিক ট্রেডিং। আমি সংক্ষেপে এইটুকু বলে দিলাম। এইটাই আগামী দিনে অ্যালগো ট্রেডিং না শিখলে পরে ম্যানুয়াল ট্রেডিং করে কেউ প্রফিট করতে পারবে না। কেন? তার কারণটা কি? আজকে আপনারা দেখেছেন আমরা কি করি, বলি ইন্টারডে করার সময় অপশন, যা যারা অপশন করে কি করি, আমরা মার্কেট প্রাইসে কিনে নিই। এখনই দেখছেন 60 টাকা দাম, যখন আপনি কিনছেন দেখবেন আপনাকে 62 টাকায় দিল। তাহলে অলরেডি 50টাতে হচ্ছে একটা লট, 50 × 2 মানে 100 টাকা লস দিয়ে আপনি শুরু করছেন ট্রেডিং। 100 টাকার, ওর জন্যই আমরা কী করি, দেখবেন যখনই আমরা অপশন করি দেখবেন 100 টাকা লস দিয়ে আমাদের স্টার্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে খুব কম কমই আছে, দামে দামে পান। কেন কি? এত ফ্রিকুয়েন্ট, এত হয় যে আপনাকে 2 টাকা আপনাকে সবসময় বাড়িয়ে দেয়। সেল করার সময় দেখবেন আপনি বেশি দামে পেলেন, সেল করার সময় দেখবেন আরও কম নিচে দিকে পাবেন। মানে আপনাকে লস আপনাকে শুরু করতেই হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। কিন্তু মেশিন কী করবে? মেশিনকে বলছেন আমার 60 টাকাতে তোমাকে কিনতে হবে, ও 60 টাকাতেই কিনবে। ও কিন্তু কখনোই 60 টাকা পাঁচে কিনবে না, 60 টাকা 62 টাকায় কিনবেন, 100 টাকায় কিনবেন। তার মানে ও শুরু করছে আপনাকে 100 টাকা, মানে 0 দিয়ে শুরু করছে। ও আপনাকে 0 দিয়ে শুরু করছে, যেখানে আপনি ম্যানুয়াল ট্রেডিংয়ে 100 টাকা লস দিয়ে শুরু করছিলেন, কম্পিউটার কী করছে 0 দিয়ে স্টার্ট করছে। তারপরে তো লাভ লসটা বোঝা যাবে। আমি সংক্ষেপে জিনিসটা বুঝিয়ে দিলাম। এখানে এর থেকে বেশি বোঝাতে গেলে এই আসল ভিডিওটাই দেখা হবে না। যাই হোক, কেননা ডবল ভিডিও বানাতে পারবো না, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন যে একটা ভিডিও বানিয়ে দেন, ওই ছোটো করে বুঝিয়ে দিলাম। এইবার যেটা মেন জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও। এই স্ট্র্যাটেজিটা কার? এই স্ট্র্যাটেজিটা হচ্ছে দেখে নেন কার। আপনারা নিশ্চয়ই জানবেন, সবাই জানেন যে এনার বই পড়তে আমরা খুব ভালোবাসি। কি? অ্যান্ড্রু আজিজ, মিস্টার অ্যান্ড্রু আজিজ, সবাই জানেন, একজন বিলিয়নার। এবং ইনি কী করেন? ইন্টারডে ট্রেড করেন। ওর জন্যই ওনার বইয়ের নাম হচ্ছে কি, হাউ টু ডে ট্রেডিং ফর এ লিভিং। দিন যাপনের জন্য কীভাবে আমি ডে ট্রেডিং করব। সেইখানে কিছু টুলস উনি বলে রেখেছেন, কিছু স্ট্র্যাটেজি দিয়ে রেখেছেন, এবং মানি ম্যানেজমেন্ট এবং আরও যত ম্যানেজমেন্ট হয় সবগুলোই উনি, সাইকোলজি ব্যাপার সমস্ত কিছু বইয়ের মধ্যে দেখিয়ে রেখেছেন। এই বইটা ইংলিশ ভার্সনে হয়, হিন্দি ভার্সনে হয়, বাংলা ভার্সনে কিন্তু বইটা কিন্তু বেরোয় নাই। আমি এইখান থেকে উনি যে সমস্ত ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছেন ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রফিটেবল হওয়ার জন্য, সেই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে এখানে শেখাতে চলেছি যে কীভাবে উনি করেন। ওনার প্রথম বক্তব্য হচ্ছে কি, আপনাকে মাইন্ড স্ট্রং রাখতে হবে ইন্টারডে করার জন্য, এবং আপনার অ্যানালাইসিস আগের দিনকে করে রাখতে হবে। মানে ধরুন আগামীকাল আপনি ট্রেড করবেন, ধরুন সোমবার দিন আপনি ট্রেড করবেন, রবিবার দিনকে আপনাকে সব রেডি করে রাখতে হবে। মঙ্গলবার দিন ট্রেড করবেন, সোমবার দিন রাত্রেবেলায় আপনাকে রেডি করে রাখতে হবে। কী কী রেডি করতে হবে? প্রথম জিনিস হচ্ছে, আমি একটা একটা করে লিখি, আপনারা কিন্তু খাতায় নোট করে নিন, তারপর আমি গিয়ে প্র্যাকটিক্যালে দেখাবো। 1 নম্বর, উনি যেটা বলতে চাইছেন যে প্রিভিয়াস ডে ক্লোজ, পিডিসি লিখলাম, প্রিভিয়াস ডে ক্লোজ আপনাকে মার্ক করতে হবে। কি করলাম? একটা হরিজন্টালি লাইন আমি টেনে দিলাম, প্রিভিয়াস ডে ক্লোজ। এটা কিসে করলাম? ডে ক্যান্ডেল হোক বা 5 মিনিটের ক্যান্ডেল হোক, ডে ক্যান্ডেল করাই ভালো। প্রিভিয়াস ডে ক্লোজ মানে তো আপনার ডে ক্যান্ডেল করাটাই সুবিধা হবে বেশি। এইটা একটা করে নিলাম। 2 নম্বর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এইটা আমাকে টানতে হবে। এবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি কেউ টানতে না পারেন তাহলে সেই একই ব্যাপার, আপনাদেরকে নিচু লেভেল থেকে শিখে শিখে আসতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কীভাবে টানবেন উনি তো ওনার মতন করে বুঝিয়েছেন, আমি আমার মতন করে বলে দিই। আপনারা চেষ্টা করবেন, আমরা যেহেতু ইন্টারডে করব তার জন্য 30 মিনিট, 15 মিনিট আর 5 মিনিট, এই 3টে চার্টের বেসিস, 3টে টাইম ফ্রেমের বেসিসে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু চার্টের মধ্যে ড্র করে নেবেন। প্রথমে 30 মিনিটে দেখে নেবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, দেখবেন অটোমেটিক 15 মিনিটে সেইগুলোই দেখাবে। 15 মিনিটে কী হবে? আর একটু কাছে দেখাবে। ধরুন 30 মিনিটে কী হচ্ছিলো? অনেক দূরে দূরে হচ্ছিলো, দূরে দূরে। 15 মিনিটে কী হবে? দেখবেন একটু কাছাকাছি হবে। তারপরে 5 মিনিটে করবেন, দেখবেন আর একটু কাছাকাছি হবে। তাহলে এতগুলো আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পেয়ে গেলেন, মানে অনেকটা বড় জায়গা আপনি পেয়ে গেলেন।
সেটাই আর কি বোঝানো। নেক্সট কী করবেন, কিছু মুভিং এভারেজ লাগাবেন। মুভিং এভারেজ লাগানোর আগে আরেকটা জিনিস আপনার ভেবে নিতে হবে, আপনার যা ক্যাপিটালের 2% আপনি লস নিতে পারবেন। 2% হচ্ছে স্টপ লস, ক্যাপিটালের 2%। মানে ধরে নেন আপনার ক্যাপিটাল আছে ইন্টারডে করার জন্য 1 লাখ টাকা, আমি 10,000 টাকা ধরলাম, ইন্টু 2% মানে হচ্ছে কত, 200 টাকা। তাহলে আমি 200 টাকার বেশি লস আমি নেবো না একদিনে। এটা হিসাব, যার যা ক্যাপিটাল সেই ক্যাপিটালের 2%-এর বেশি যেন না হয়, 2%-এর নিচে যেন থাকে স্টপ লস। 10,000 টাকা যদি ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনি রাখেন বা আমরা যদি রাখি, 200 টাকা লস নিতে পারি। সেই 200 টাকার লসটা আমি একটা ট্রেডিংয়ে না করতে পারি, আমি দুটো ট্রেডিংয়ে ভাগ করে নিতে পারি। তা ডিভাইড বাই 2 করে দিলাম, যদি করে দিই তাহলে আমি ডিভাইড বাই আবার ভাজিত করে দিলাম, ভাজিত 2 করে দিলাম, তাহলে কি হলো, 100 টাকা করে আমার ট্রেড 1 আর ট্রেড 2 দুটো ট্রেড আমি করতে পারবো। যার স্টপ লস আমি মেনটেন করতে পারবো 100 টাকা। স্টপ লসটা মেনটেন কীভাবে করবেন সেটা নিশ্চয়ই জানেন, এটা বলার কিছু নয়, যে 100 টাকা মেপে দেখে নেবেন যে স্টপ লসটা কোথায় হচ্ছে সেই হিসাবে। এবার যে স্টকে আপনার 100 টাকা স্টপ লস হবে সেই স্টকটাতে আপনাকে এন্ট্রি করতে হবে। যে স্টকে আপনার 102 টাকা হয়ে যাবে, 2 টাকা তখন আপনাকে নিয়ে নিতে হবে। যদি 102 টাকা হয় তাহলে এটা কী হবে, এখান থেকে তখন ধরুন এই স্টক আমরা কী করবো, দুটো স্টক নেবো, 100 টাকা করে লস। কিন্তু এইটা যদি কোনো কারণে 102 টাকার লস বহন করি একটা স্টকে, তাহলে এইটাতে আমি কত করবো, 98 টাকা, কারণ 2 টাকা তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তাহলে 98 টাকা কিন্তু আমাকে তখন এই স্টকটার জন্য, মানে এই সেকেন্ড ট্রেডের জন্য আমাকে 98 টাকা লস বহনের জন্য রাখতে হবে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই বইয়ে যেমনটি লেখা আছে আমি হুবহু তেমনটি বলছি, এটা আমার কথা নয়। যদি কেউ বলেন যে দাদা বুঝতে পারছি না বুঝতে পারছি না, বা এই স্ট্র্যাটেজি কাজ করে না, তাহলে দোষ আমার নয়, দোষ হচ্ছে না। আর আশা করি সেটা কেউ বলতে পারবেন না গ্যারেন্টি, কেননা ইনি প্রমাণ করে দেখিয়েছেন। অর্থাৎ এটা আমার কিছু বলার নয়। 4 নম্বর, কিছু মুভিং এভারেজ লাগাবেন, যে মুভিং এভারেজগুলো হচ্ছে EMA, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 9। 5 নম্বর EMA 20। 6 নম্বর SMA বলতে কিন্তু স্মুথ মুভিং এভারেজ কিন্তু ভাববেন না। SMA মানে হচ্ছে সিম্পল মুভিং এভারেজ, যেখানে লেখা থেকে সিম্পল মুভিং এভারেজ সেইটা হচ্ছে SMA। অনেক সময় কি হয়, আপনি ডাইরেক্ট SMA লিখবেন, দেখবেন স্মুথ মুভিং এভারেজ বেরিয়ে যাবে। স্মুথ মুভিং এভারেজ বলে কিন্তু হবে না, SMA হতে হবে। যেটা ধানে যারা ট্রেড করে বা ট্রেডিং ভিউ যারা চার্ট দেখে তাদের ক্ষেত্রে শুধু MA লিখলে হবে। MA, আমি এইটাকে নিচে দিকে লিখে দিলাম MA, তার মানে শুধু MA লিখলে পরেও ওটা SMA হয়। ডাইরেক্ট SMA লিখলে স্মুথ মুভিং এভারেজ হয়ে যায়, কিন্তু MA লিখলে ওইটা সিম্পল মুভিং এভারেজ হয়। সিম্পল মুভিং এভারেজ কত হবে, 50। 7 নম্বর একই হবে SMA 200। 8 নম্বর VOF, ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস সবাই জানেন। 9 নম্বর লাস্ট RSI, আপনারা স্ক্রিনশট করে নেন বা খাতায় লিখে নেন, তাহলে আমি চার্টের মধ্যে গিয়ে আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। এগুলোকে মুছে একটু ক্লিয়ার করে দিই। অনেকে জিজ্ঞাসা করেন যে আমি ডেলি ইনকাম করতে পারবো কিনা। তো এইখানে যে স্ট্র্যাটেজিটা বলা হচ্ছে, স্ট্র্যাটেজি আমি অনেক দিয়েছি, কিন্তু এই স্ট্র্যাটেজিতে উনি যেহেতু লাভ করছেন বা এখনও করছেন, এবং একজন মানে বলতে পারেন গোটা বিশ্বের মধ্যে কয়েকজনের মধ্যে উনি একজন ট্রেডার, অতএব আমি এই স্ট্র্যাটেজিকে ফেল বলতে পারি না। শুধুমাত্র আমাদের দেখতে হবে কি আমি কীভাবে দেখছি তার উপর নির্ভর। কিছু কিছু জিনিস আমি বলে দিই, যেটা উনি অনেক রকম পদ্ধতিতে কিন্তু শিখিয়েছেন। আমরা কী করবো, চার্টের মধ্যে এই সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করে দেবো। সমস্ত জিনিসগুলো আমরা সেখানে কি করতে পারি, 200 EMA যেটা 200 সেইটাকে আমরা না লাগাতে পারি।
200 না লাগালেও চলে, আমি দেখেছি যেটা। 9টা তো রাখতে হবে, ইএমএ 9 ওইটাকে রাখবেন, ইএমএ 50 রাখবেন, ভিওআইপি রাখবেন। প্রথমে আপনি চেষ্টা করুন, মানে এটা কিন্তু এবার মানে আমি কিছুটা মডিফাই করেছি আর কি, আমি কিছুটা মডিফাই করে আপনাদেরকে বলছি। ইএমএ 9 রাখবেন, এসএমএ 50 রাখবেন, ভিওআইপিটা রাখবেন, আর রাখবেন আরএসআই। এই 4টে রাখলে কিন্তু কাজ হবে। 20টা না রাখতেও পারেন, 20টা রাখলে রাখতে পারেন, 20টা না রাখতে পারেন। 20টা সাধারণত সুইটের এই ক্ষেত্রে ঠিক আছে, আর এইগুলো এটা ঠিক আছে। আমরা ইএমএ 9 এইটা অনেক সময় আমরা কি করব চিন্তা করে নেবেন। ইএমএ 9 এইটাকে আমরা কি করবো, অনেক সময় স্ক্যাল্পিং হিসেবে আমরা ব্যবহার করব। মার্কেট আমাদের কোন দিকে আসছে, কি কে দেখাবে, কোন দিকে যাবে মার্কেট, কে দেখাবে আমাদেরকে দেখাবে, মানে মার্কেটের মুভমেন্ট আমি এখানে লিখে দিই, মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড কে দেখাবে, দেখাবে আমাদেরকে ভিওএফ দেখাবে, আর দেখাবে কে এসএমএ। এখানে একটা লাগিয়েছি আমি, এসএমএ 50। এই দুজন মার্কেটে ট্রেন্ড দেখাবে। যদি এসএমএ এর উপরে ট্রেড করে জানবেন মার্কেট বুলিশ, ভিওএফ এর উপরে ট্রেড করলে পরে জানবেন মার্কেট বুলিশই আছে, ভিওএফ এর নিচে ট্রেড করলে মার্কেট বিয়ারিশ, এসএমএ এর নিচে ট্রেড করলে মার্কেট বিয়ারিশ। এইটা হচ্ছে প্রথম সিম্পল হিসাব। আরএসআইটা কখন দেখবেন, আরএসআই রিভার্সাল ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখবেন। আরএসআই রিভার্সাল ট্রেডিং মানে কীরকম, মার্কেট চলে গেছে আরএসআই এর মানে অনেকটা উপরে গ্যাপ আপ খুলে, ধরুন মনে করুন গ্যাপ আপ খুলে দিয়েছে মার্কেট, আরএসআই 90 দেখবেন, আর আরএসআই 10 দেখবেন। যদি দেখেন 90-র উপরে বা 90-তে চলে গেছে মার্কেট, কিংবা গ্যাপ ডাউন খুলেছে মার্কেট, আরএসআই 10 দেখবেন, মানে নিচে থাকতে হবে 10-এ। আমরা তখন কী করতে বাই করতে পারি, আরএসআই 10 মানে ওখানে বাই করবো, আরএসআই 90 মানে সেল করব। যেটা আমার মেয়ের ভিডিও দেখেছেন নিশ্চয়ই আগে, মেয়ের ভিডিও যে প্রত্যেক দিন লাভ করতো, ভালো ভালো লাভ করতো আরএসআই দিয়ে, সেটা এইটা দেখে 9 আর 10 এইটা দেখে কিন্তু ট্রেড করতো, আর কিছু ও লাগাতো না। আরএসআই 90 দেখে শুধু করলে হবে না, এখানে আপনাকে রিভার্সাল প্যাটার্ন খুঁজতে হবে, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেটা কী কী দেখবো, শুটিং স্টার দেখতে পারি, অ্যাঙ্গেল ফিন দেখতে পারি, এইখানেও তাই, একটা হ্যামার দেখতে পারি, ডোজি দেখতে পারি। যে ধরনের রিভার্সাল প্যাটার্নগুলো হয় সেই রিভার্সাল প্যাটার্ন আমাকে এখানে খুঁজতে হবে, খুঁজে নিয়ে আমাকে রিভার্সাল প্যাটার্নে ট্রেড করতে হবে। টার্গেট সেক্ষেত্রে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন খুলে যায়, আমরা কী করবো, টার্গেট যদি আমরা এন্ট্রি এসএমএ দেখে নিই, তা ভিওএফ হবে আমাদের টার্গেট। যদি আমরা ভিওএফ দেখে নিই, এসএমএ হবে আমাদের টার্গেট। আশা করি বুঝতে পারলেন। যদি আমরা ভিওএফে সাপোর্ট নিচ্ছে, তাহলে এসএমএ গিয়ে আমরা টার্গেট দেখে নিতে পারি। কিংবা যদি আমি নাও পাই, সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমাদের টানাই আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা তখন টার্গেট নিয়ে নেবো। মানে এইটা যদি আমি ধরুন বাই করছি, ভিওএফের উপরে বাই করছি, এসএমএ উপর আছে, তাহলে এসএমএতে টাচ করলে আমরা বেরিয়ে যাবো। এক্ষেত্রে যদি এসএমএ অনেক উপরে থাকে, এসএমএ 50 অনেক উপরে থাকে, সেক্ষেত্রে এসএমএ 20 লাগিয়ে আমরা কী করবো দেখে নেবো, সেখানে টাচ করলে আমরা বেরিয়ে যাবো, কিংবা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে বেরোবো। ভিওএফের নিচে ট্রেড করছে, এসএমএ নিচে আছে, আমি নিচে টাচ করলে বেরিয়ে যাবো। এইভাবে দেখে নিতে হবে। যদিও মনে হচ্ছে আপনাদের ক্রিটিক্যাল, কিন্তু ক্রিটিক্যাল কিচ্ছু না, চার্টে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজ। এইটুকু জিনিস আশা করি আপনারা বুঝতে পারলেন। সেটিং যে সমস্ত আছে, সেটিংগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সেটিং কিন্তু যেমনটি আছে তেমনই সেটিং থাকবে। শুধু আরএসআইটা আপনারা সেটিং করতেও পারেন, 90 আর 10 লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই। চলুন তাহলে এবার চার্টে গিয়ে পুট করি সব। আপনাদের সামনেই পরপর পুট করে করে দেখাচ্ছি কী করে কি হচ্ছে না হচ্ছে। এইবার যে কথাটা হচ্ছে স্টক সিলেকশন কীভাবে করবেন। আর একটা জিনিস যেটা ওইখানে বলা হলো না, ওইটা আপনি লিখে নেন, ওইটা একটা ভাইটাল, যেটা হচ্ছে ভলিউম। ওটা 9 নম্বর ছিল, ওটা 9 নম্বর পয়েন্ট ছিল। 10 নম্বর পয়েন্টে হতে হবে কি, ভলিউম। ভলিউম হতে হবে 5 লাখ, মানে
5 লাখের উপরে হোক, মানে 5 লাখের মানে ধরুন মানে 4,80,90 থেকে শুরু করে 5 লাখ, মানে ভলিউম হাই হতে হবে, ভলিউম দেখবেন যেন এটা হাই হয়, বাস এইটুকুই। সেরকম কিছু স্টক আপনাকে বেঁচে রাখতে হবে। আমি যেরকম দেখুন এখানে কিছু স্টক আমি বেঁচে রেখেছি, আমি আমাদের গ্রুপে বলেছিলাম, তারা তাদের কথা রাখলো না, কেউ দিল না স্টক। আমি আমার পছন্দের স্টক এই কটাকে রেখেছি। কী কী স্টক? টাটা পাওয়ার হাই ভলিউম, আরবিএল ব্যাংক হাই ভলিউম জানেন, জেএসডব্লিউ স্টিল হাই ভলিউম, আইসিআইসিআই ব্যাংক এটাও হাই ভলিউম, আইটিসি, হিন্দালকো, সমস্ত স্টকগুলোই কিন্তু এনএসসির মধ্যে লিস্টেড এবং মনে হয় নিফটি 50-র মধ্যে আছে যত সম্ভব। আরবিএল ব্যাংকটা আছে কিনা জানি না, তবে নিফটি 50-র মধ্যে আশা করা যায় থাকতে পারে সবগুলো। তো নিফটি 100-এর মধ্যে তো সবগুলো আছে, এটা গ্যারান্টি, বা নিফটি 200-এর মধ্যে আছে। এই কটা স্টক আমার মতে বলে ওয়াচ লিস্টে 10টার বেশি স্টক না রাখাই ভালো। সব থেকে ভালো যারা 2-3টে স্টকে ট্রেড করে, আরও সব থেকে ভালো যারা একটা স্টকেই ট্রেড করে। দেখবেন যারা নিফটিতে ট্রেডিং করে তারা নিফটিতে ট্রেডিং করতেই ভালোবাসে, যারা ব্যাংক নিফটিতে ট্রেড করে সারা জীবন ব্যাংক নিফটি ট্রেড করে। তার মানে কি, ব্যাংক নিফটিতে ট্রেড করে করে তাদের চার্ট দেখে দেখে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে যে তাদের অন্য কিছু চার্ট ওদের মাথায় ঢোকে না। ঠিক সেরকম যখন আপনি টাটা পাওয়ার নিয়ে করবেন, জেএসডব্লিউ স্টিল, আরবিএল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইটিসি বা হিন্দালকো, যেটা নিয়েই করবেন, একটা নিয়ে যখনই করতে থাকবেন, একদিন ট্রেড পাবেন না, 2 দিন পাবেন না, 3 দিন তো ট্রেড পাবেন, 3 দিনের দিন চার্টগুলো দেখতে 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 দেখবেন একদিন আপনার সেই চার্ট কী করতে চলেছে মাথায় ঢুকে যাবে। যেমন ধরুন নিফটি ট্রেড করে করে আমাদের একটা অভ্যাস হয়েছে বলে নিফটির চার্ট আমাদের খুব সুন্দর আমরা অ্যানালাইসিস বুঝতে পারি। কিংবা আমরা যে সুইং ট্রেডিং করি, চার্ট দেখে আমরা বুঝে যাই যে এখানে বাই করা যেতে পারে, এখানে সেল। কেন কি আমরা ওইটা দেখে দেখে অভ্যস্ত, এই চার্টের 1 ডে টাইম ফ্রেমে চার্ট দেখে অভ্যস্ত। সেই কারণেই আমি বললাম যত পারবেন কম ওয়াচ লিস্ট লাগাবেন। আমি এই করা স্টককে নিয়েই দেখাচ্ছি। কী কী বলেছিলাম? টাইম ফ্রেম 5 মিনিট, 15 মিনিট আর 30 মিনিট, যেটা দেখতে পাচ্ছেন আশা করি আমি এখানে লাগিয়ে রেখেছি। 5 মিনিট, এটা কালো করতে হবে, 5 মিনিট এখানটা হয়ে গেছে 5 মিনিট, এইটা দেখুন 15 মিনিট, এটা 30 মিনিট। 3 ধরনের টাইম ফ্রেম আমি লাগিয়ে রেখেছি, ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি, যাদের ভলিউম প্রত্যেকটাই ক্ষেত্রে ভলিউমগুলো প্রত্যেকটাই হচ্ছে 5 লাখের উপরে। আপনারা টেস্ট করে দেখে নেবেন। এবার আমি কী লাগাবো এর সঙ্গে? ইন্ডিকেটারগুলো লাগাবো। ইন্ডিকেটার কী কী লাগাবো? প্রথম আমি লাগিয়ে দিই যেটা আপনাদের বেশি বিরক্ত বলে মনে হবে, SMA। আমি যখন এখানে SMA, এই দেখুন এখানে ইন্ডিকেটারে গেলাম, আশা করি জানেন সবাই এটা কি প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এঞ্জেল ওয়ানের, আপনি ধানে খুলতে পারেন, একই ব্যাপার। চার্ট, এই যে ট্রেডিং ভিউ লেখা আছে এখানে নিচে দিকে কাটছে, ট্রেডিং ভিউয়ের চার্ট ম্যাক্সিমাম জায়গাতেই ট্রেডিং ভিউয়ের চার্ট আছে, অতএব আমাদের টেনশন নিয়ে লাভ নাই। যখনই আমি ইন্ডিকেটার লিস্টে SMA লিখলাম, দেখুন স্মুথ মুভিং বাড়ি চলে এলো, মানে এইটা কিন্তু আমাদের হবে না। নেক্সট পথ কি বললাম? যদি সিম্পল মুভিং এভারেজ লেখা না আসে, আমাকে কী করতে হবে? এটাকে এসটাকে কেটে উড়িয়ে দেবো, MA লিখবো, শুধু মুভিং এভারেজ এলো। এই শুধু মুভিং এভারেজ মানে হচ্ছে আমার SMA। দেখবেন তার প্রমাণটা কি? এই দেখুন এখানে SMA লেখা আছে, এখানটায় MA মানে হচ্ছে SMA। ইনপুট কি করব? 9 থাকবে। আমি একটা কাজ করতে পারি, কালারটা একটু ডিপ করে দিই। কালার কী করে চেঞ্জ করবেন? এখানে যাবেন, স্টাইলে যাবেন, কালার একটু ডিপ করে দিই। এটাকে আমি নীল আছে, নীল, হ্যাঁ, MA লাগিয়ে দিলাম। যদি মনে করেন আমি 20 লাগিয়ে লাগতে পারেন। দেখুন আমি কিন্তু আর এখানে করছি না, হ্যাঁ, আমি কি করব, এইখান থেকে আমি ডাইরেক্ট লাগিয়ে দেবো। চলে এলো EMA, আমি এখানে কি করব, EMA 20। আপনারা কিন্তু এইভাবে ইন্ডিকেটার থেকে লাগাবেন। 20টা আমি কালার কি করব, আমি এটা কালার অন্য কিছু করে দিই, লাল করে দিই, লাল থাক, লালটা দেখতে ভালো লাগছে, লাল করে দিলাম। প্রথমে সরি এটা SMA বললাম না, তাহলে SMA 50 করে দিই। এটা SMA যখন করছি তাহলে SMA এটা 20 হবে না, SMA 50 হবে। এটা 20 তো EMA আমাদের, SMA 50 হবে। আর SMA যেহেতু আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা বড়, সেই কারণে আমরা কি করব, একটু SMAটাকে 1 ঘর মোটা করব, এটা করে দিই। লাল করলাম, যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটু মোটা করলাম, তাহলে SMA আমার কমপ্লিট। এবার হচ্ছে EMA, এক্সপোনেনশিয়াল মুভমেন্ট দুবার নিলাম, কেন কি EMA 9 আর EMA 20। SMA 9 তো আমাদের SMA তো নাই,
EMA9, MA9 কেন হবে? এটা ভুল করলাম, এটা তো হবে না। SMA আমাদের 200 আর SMA 50। একটু ভুলগুলো আপনারা মানে কী করে বা ধরবেন, ঠিক আছে। SMA 50, EMA9, EMA20। তাহলে EMA9 আমি এখানে করে দিচ্ছি, এটা ঠিকই আছে, EMA9। আর একটা হচ্ছে EMA20, যেটা হচ্ছে এইটা। এর কালারটা আমি করবো একটু ডিপ করে দিই। আর কি করব, এখানে VOF চলে আসছে, VOF এখানে VOF এর কালারটা আমি কি করব, একটু ব্ল্যাক করে দিই, দেখতে ভালো লাগবে। এটা VOF লাইন, যদি মোটা করে দিই, দেখতে ভালো লাগবে। কি কি হলো, VOF হলো, EMA9 হলো, চলে আসছে এখানটায়, EMA20 হলো, SMA50 হলো। SMA 200 লাগাই নাই, যদি বলেন SMA 200 লাগাবো, SMA 200 লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। SMA 200 কী করে লাগাবেন, একইভাবেই যাবেন, MA লিখবেন, লিখে নিয়ে SMA 200 এখানে করে দেবেন 200, SMA 200। এটা হচ্ছে SMA 200। এটাকে আমি আরও মোটা করতে হবে, আমাকে কালারটা এটা করতে হবে, রংটাকে একটু পাল্টিয়ে দিই। তাহলে SMA 200 হয়ে গেল, SMA50 হলো, EMA20 হলো, EMA9 হলো, আর VOF হয়ে গেল। আর একটা লাস্ট বাকি আছে, যেটা হচ্ছে RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, লাগিয়ে দিলাম RSI। অলরেডি এখানে হয়ে আছে, আমি এখানে সেটিংটা চেঞ্জ করতে পারি। কি করব, এইটাকে করে দেবো 90, এটাকে করে দেবো 10, বাস এটা দাঁড়িয়ে গেল। 90-র কাছে যখনই যাবে আমরা সেল দেখব, 10-এর কাছে যখনই আসবে আমরা বাই খুঁজবো। এইটা হচ্ছে ইন্টারডের সেটিং। আশা করি এখানে কারো কিছু আর দ্বিমত রইল না, বা আশা করি বুঝতে পারলেন। এবার আমাদেরকে বুঝতে হবে কী কী কথা হয়েছিল। কথা হয়েছিল কি, আমাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজতে হবে। আমরা কি করব, এটাকে ডে ক্যান্ডেল করে নেবো একবার। ডে ক্যান্ডেল করে নিয়ে ধরুন কোনটা দিচ্ছি, RBL ব্যাংক দেখছি। আমি টাটা পাওয়ার থেকে শুরু করি। টাটা পাওয়ারে আমি প্রথমে কী দেবো, ক্লোজিং প্রাইস। আগের দিনের ক্লোজিং প্রাইস কি হয়েছিল, এইখানে হয়েছিল ক্লোজ, আগের দিনের ক্লোজিংটা আমি দেখে নিলাম। এইবার আমি একটা কাজ করতে পারি, 30 মিনিটের চার্ট দেখে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রথমে করবো, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম। এইটা তো আগের দিন হয়েছে, বাদ দিয়ে দেন। আমি কী করবো দেখে, এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এইখানটায়, আর এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি যদি এখানে যাই তাহলে এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হয়ে গেল। এবার যে 15 মিনিটে চার্টে গেলাম, 15 মিনিটে চার্টে কী দেখছি, এইখানে আপাতত আমি দিতেও পারি এখানটায়, এখানে যেহেতু চলেছে। আর এখানে 15 মিনিটে কিছু নেই, এবার চলে এলাম 5 মিনিটে। আর দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানা হয়ে গেল, মানে এইটা দেখে, কিন্তু এইটা দেখে নয়। এইবার আমি কি করব, কি বলেছিলাম, যে মার্কেট যদি VOF এর উপরে থাকে বাইটেড, মার্কেট যদি 50-র উপরে থাকে আমাদের বাইটেড। যেটা দেখে বাই করব অন্যটা হয়ে যাবে আমাদের টার্গেট। এই 9-এর উপরে থাকলে আমাদের কী হবে, ও 9 ওইটা বলি নাই না, 9টা আমরা ব্যবহার করবো এটা অনেক সময় স্ক্যাল্পিং হিসাবে। যে 9-এ ক্রস করছে, 9-এ সাপোর্ট নিচ্ছে, আমাদের এন্ট্রি হবে। তা দেখুন মার্কেট এখানে কিন্তু 20, যেখানে 20-তে সাপোর্ট নিচ্ছে, মার্কেট খোলার সাথে সাথে, আমরা ট্রেড করবো না। 5-7 মিনিট 10 মিনিট তো আমরা দেখবই। যারা স্ক্যাল্পিং করছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, আমরা কিন্তু আরামে ট্রেড করবো, তাই জন্য আমরা কিন্তু দেখবো না। মার্কেট উপরে গেল, ছেড়ে দিলাম। আস্তে আস্তে কী করছে, 9-এর নিচে ক্যান্ডেল ক্লোজ করছে এবং VOF এর নিচে ক্লোজ করছে। আমরা কি করতে পারি, এখানে আমরা সেল করতে পারি। ক্যান্ডেল ক্লোজ করছে, কিন্তু ক্যান্ডেল ক্লোজ করলো এবং আবার গ্রিন ক্যান্ডেল মানে রিটেস্ট করলো। সব থেকে ভালো হয় যারা রিটেস্ট থিওরি বোঝেন, রিটেস্ট থিওরি অনেকেই বোঝেন বা জানেন, মানে পুল ব্যাক থিওরি যেটা আমরা বলি, সেইটা দেখে ট্রেড করা আরও ভালো। তা মার্কেট কী করলো, এরকম জায়গাতে দেখে নেন,
এটা আমি যদি বড় করতে পারি ভালো হবে আরো। মার্কেট কি করলো দেখুন, এখানে এই দুটো ক্যান্ডেলে কিন্তু ক্লোজ হলো না, এ কি করলো ইএমএ 9 কে ক্লোজ করলো এবং ভিআইপি ক্লোজ করলো, মানে আমাদের সিগন্যাল এখানে হয়ে গেল। তারপরে ক্যান্ডেল যে ক্রস করবে তাকে সেখানে আমরা এন্ট্রি নিচ্ছি। গ্রিন ক্যান্ডেল বানালো, খুব ভালো জিনিস, রিটেস্ট করলো, পরে রেড ক্যান্ডেল বানালো, মানে আমাদের এন্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি এইখানটাতে, আমাদের এন্ট্রি হবে এইখানে, আমাদের এন্ট্রি। স্টপ লস হচ্ছে ছোট্ট স্টপ লস এখানে, 1:2 আমাদের মিনিমাম টার্গেট হবে, এইটাই টার্গেট আমাদের কমপ্লিট। যেহেতু একবার ট্রেড আমরা পেয়ে গেছি, আমরা দ্বিতীয়বার কিন্তু এখানে ট্রেড নেবো না। আচ্ছা, এখানে আমাদের কি হচ্ছে, স্টপ লস কত, 1 টাকা 30 পয়সা। এখানে মানি ম্যানেজমেন্ট কি হবে, আমরা কত টাকা করেছিলাম স্টপ লস, 200 টাকা, একটা স্টকে 100 আর একটা স্টকে 100। তা কী করবো, আমরা যদি এই স্টকটাতে 100 টাকা স্টপ লস নিতে হয়, তাহলে 100 ডিভাইড বাই 1 টাকা 30 ভাগ করে দেবো 76টা কোয়ান্টিটি, তার মানে 75টা কোয়ান্টিটি আমি এখানে নিতে পারি, 75টা কোয়ান্টিটি, বাস আরামসে বসে যাবো। 75টা কোয়ান্টিটি নিলাম 2 টাকা 70 পয়সা টার্গেটের জন্য। এইবার টার্গেট আমার ডাউন হয়ে গেল, কত হলো, 2 টাকা 70 পয়সা, 2 টাকা 70 ইন্টু 75, 202 টাকা আমার এটাতে প্রফিট চলে এলো। এবার এইখানে একটি কথা যেটা উনি মানে বলেছেন, এইটা অভ্যাস করতে করতে যখন আপনাদের কনফিডেন্স চলে আসবে মনের মধ্যে, তখন ওনার যেটা বক্তব্য, যদি মধ্যেখানে দেখেন যে আবারও রিজেকশন নিচ্ছে কোনো জায়গাতে, যেমন এইখানে একটা রিজেকশন নিচ্ছে, মানে কি হলো, মার্কেট নিচে এলো, গ্রিন ক্যান্ডেল বানালো, উপর দিকে উঠলো, ইএমএ 20 ওখানে কিন্তু রিজেকশন নিয়ে নিচে নামতে লাগলো। যখন নিচে নামতে লাগলো, এখানে আবার কোয়ান্টিটি অ্যাড করতে বলছেন উনি, কোয়ান্টিটি অ্যাড করে স্টপ লসটাকে গায়ে করে দিতে বলছে একদম, মানে আপনার যে এভারেজ প্রাইস দাঁড়ালো সেইখানে কষ্ট, সেখানে বলছে কি ট্রেনে নিয়ে চলে আসতে, লস জানো না, মার্কেট নিচে আনলো, যেটা প্রফিট একটা সলিড প্রফিটই বেরিয়ে গেলেন। এটা কিন্তু এখন হবে না, সেটা আগামী দিনে পরে হবে, আমি এই স্ট্র্যাটেজিতেই আমি শিখিয়ে দিলাম। নেক্সট ট্রেড এইখানে আর কি হয়েছে বলে মনে হয় আপনার, ভিওএফ নিচে ট্রেড করছে, এইটা হচ্ছে 200, ইএমএ 9, ইএমএ 20 সবাইকে ক্লোজ করেছে, এবং 200 নিচেও, এটা 200 কোনটা না 200, এটা 50 নিচে কিন্তু চলে এসছে। তাহলে 50 নিচে চলে আসা মানে কিন্তু উইক, আমি বুঝলাম উইক। তা সিও কখন হবো, একটা রিটেস্ট হোক, তারপরে এখানে দুটো একটা ছোটো ছোটো ক্যান্ডেল বানালো, ধরুন এখানে রিটেস্ট করলো, আমরা এখানে নিলাম। আমরা এইটা দেখবো কখন, একটু এই যে যখন 9 এবং 50 এগুলো কিন্তু আমি দেখেছি, হ্যাঁ এগুলো কিন্তু উনি অত গভীরে শেখার নাই, আমি শেখাচ্ছি কেন কি, দেখবেন 9 ইএমএ 9 আর এদিকে ইএমএ 20 একটু যেন গ্যাপ থাকে, মানে যদি দুজনেই এইভাবে চলে একসঙ্গে সঙ্গে, তাহলে টের পাওয়াটা মুশকিল। দেখবেন ইএমএ চলছে এইভাবে আর এও চলছে এইভাবে, একটু দুজনের মধ্যে গ্যাপ আছে, সেই ট্রেডটা জানবেন সিওর ট্রেড হবে। দেখুন এখানে কিন্তু গ্যাপ ছিল না বলে একটু ছোটো ছোটো ক্যান্ডেল, এই যে এইখান থেকে একটু গ্যাপ হতে শুরু করলো, তাহলে এইখানে টাচ করলো, নিয়ে চলে আসছে। আমরা কি করবো, এই যে একটা পয়েন্ট দাঁড়ালো, এই পয়েন্টের নিচে আমরা সেল করতে পারি, এইখানে স্টপ লস রেখে দিয়ে। দেখুন গ্যাপ বড় বড় হয়ে আসা মানে হচ্ছে আমাদের একটা ভালো জায়গা থাকবে, এবং সেটা কি হলো দেখুন, যেটা আমাদের সাপোর্ট ছিল সেই সাপোর্টে আমরা বেরিয়ে যেতে পারি, ঠিক 200 কাছে এসে বন্ধ হয়ে গেল। এটা হলো টাটা পাওয়ারের আগের দিনের আমি বুঝলাম। ঠিক একইভাবে আমি আরবিএল ব্যাংকে চলে যাব, প্রথমেই যাব ডে ক্যান্ডেল, আমি কেন দেখাচ্ছি এইভাবে আপনাদেরকে কেটে কেটে, তা আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে যাব ক্লোজিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস ছিল এখানটায়, আগের দিনের ক্লোজিং প্রাইস। চলে যাবো 30 মিনিটে, আমি কিন্তু এটা দেখছি না এখন, 30 মিনিটে গিয়ে কি দেখবো, এর সাপোর্টের রেজিস্ট্যান্স খুঁজে বার করবো। এইখানে একটা সাপোর্ট লেভেল, আচ্ছা এই যে এতগুলো ক্যান্ডেল এখানে তৈরি করেছে 30 মিনিটের, এইটা একটা সাপোর্ট লেভেল, আর এইখানে একটা সাপোর্ট লেভেল, এই জায়গাটায় একটা সাপোর্ট লেভেল, এরকম 30 মিনিট আমি এগুলো ক্রিয়েট করে দিলাম 30 মিনিটের জন্য। আর এইখানে একটা ছিল বলে ওখান থেকে রিয়েকশন, যেহেতু এই টপ থেকে রিয়েকশন পেয়েছে, অতএব এইখানে আমি একটা রেজিস্ট্যান্স আমি টেনে দিলাম। চলে যাবো 15 মিনিটে, 15 মিনিটে দেখে নিই কিছু পাচ্ছি কিনা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 15 মিনিটে কিছুই পাচ্ছি না, সব টানা কমপ্লিট। চলে যাবো 5 মিনিটে, 5 মিনিটে দেখে লাভ নাই, 5 মিনিটে সব একই হবে। এইখানে একটা আছে ছোটো মতন, এইখানে আমি একটা টেনে দিতে পারি, এটা টেনে দিলাম অটোমেটিক। এইবার আমি
এই দিন কি ট্রেড পেলাম, 5 তারিখে কি ট্রেড পেলাম দেখে নেন। প্রথমেই দেখছি আরএসআই, আরএসআই কি হচ্ছে, আমি কি বললাম গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন দেখবেন। গ্যাপ আপ খুলছে, কততে খুলছে, এইখানে খুলছে, এখানে কোথায় 87 মানে 90-এর কাছে, তাহলে আমি সেল ট্রেড পেতে পারি। তা সেল ট্রেড আমি যখন পাবো কি দেখবো, কোনো কিছু একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো বেয়ারিশ ক্যান্ডেল কি দেখলাম এখানে, স্পিনিং টপ না কি বলে, এটা স্পিনিং টপ বলে, কিন্তু ক্যান্ডেলটা অনেক বড়, আমি ট্রেড নাও নিতে পারি। যারা রিস্কি ট্রেডার ট্রেড নেবে, আমি কিন্তু এখানে ট্রেড নিতাম না। নেক্সট, যেহেতু ভিআইপি নিচে আছে, আমরা কী করবো, সেল ট্রেড খুঁজবো। দেখুন এখানে অনেকগুলো কনফিউজ দাঁড়িয়ে গেছে, কিন্তু ভিআইপির নিচে সেল ট্রেড, এর উপরে বাই ট্রেড, 50-র উপরে SMA 50-র উপর বাই ট্রেড। যেখানে কনফিউজ আমরা ট্রেড না করতে পারি, যদি আমরা প্রপার একটা জায়গা পাই। কোন জায়গা পাচ্ছি প্রপার, দেখুন এখানে কোনো জায়গাতে আমরা ট্রেড নেবো না। অনেক সময় কী হবে, মার্কেট যেহেতু গ্যাপ আপ খুলেছে, ট্রেন্ড কিন্তু ডাউন, আমরা বুঝে গেছি, প্রথমেই বুঝেছি ট্রেন্ড কিন্তু ডাউনে দাঁড়াবে, যেহেতু ভিআইপি দুখানা সিগন্যাল, একটা আরএসআই একটা ভিআইপি, আমাকে সিগন্যাল দিচ্ছে ডাউন। যতই EMA 9-এর উপরে ক্যান্ডেল ক্লোজ করুক বা টাচ করে উপরে যাক, আমরা কিন্তু ভয় আমাদের কাটবে না, কেন কি এইখান থেকে এইখানে আছে রেজিস্ট্যান্স, যেটা আমি বলেছি ভিআইপিকে কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ভাবতে পারি, SMA 50-কে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ভাবতে পারি, বারবার করে বলেছি এটা, আশা করি খেয়াল আছে আপনাদের। তাহলে যেহেতু আমরা যদি অর্ডার নিও, আমাদেরকে এখানে বেরিয়ে যেতে হবে। তো এই ছোটো টার্গেটের জন্য আমাদের ঢুকে লাভ নয়, আমরা সিও ট্রেড করবো। কী ট্রেড করবো, এইখানে আমাদের সাপোর্টের রেজিস্ট্যান্স, উপরে সাপোর্টের রেজিস্ট্যান্স, এইখানে দেখুন এই পয়েন্টটা কী করলো, এই পয়েন্টে গেল, গিয়ে এখান থেকে রিজেকশন পেয়ে গেল, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে ব্রেক করলো এখানে। মার্কেট কি বুঝলাম, এই একখানে এলো, উপর দিকে গেল, রিজেকশন পেয়ে নিচের দিকে নামছে, এই সুইংটা ব্রেক করছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি কোন জায়গায় হবে, 9 EM-এর নিচে। তাহলে এইখানে হয়ে গেল 9 EM। তাহলে এইখানে আমাদের কনফার্ম আমরা পেয়ে গেলাম যে আমরা এখানে এন্ট্রি নেব। তো এইখানে যদি আমরা এন্ট্রি নিই, আমরা চেষ্টা করবো সেই ক্যান্ডেলের উপর স্টপ লস রাখতে। তাহলে এই ক্যান্ডেলের উপর আমরা স্টপ লস রাখছি, রেখে নিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। হয়তো ভাববেন যে এইখানে মার্কেট শেষ হওয়ার পরে সবই মানে বোঝা যায়, সেটা ঠিকই, যে একদম সেটা একদম 100% কথা, কিন্তু আমি কি বলছি, এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে হবে না। যেহেতু এর নিচে ট্রেডগুলো এখানে আমাদের এন্ট্রি হবে, আর স্টপ লস যদি আমি এখানে রাখিও একদম ভিআইপির উপরে, তবুও আমার 1 টাকা 65 পয়সা স্টপ লস, এমন কিছু গায়ে লাগবে না, আমি এখানে স্টপ লস রাখতেই পারি। আর 1:2 যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে আর একটু নামাতে হবে। 1:2 মানে হচ্ছে 1:2 কমপ্লিট, এখানে আমাদের কমপ্লিট 1:2। তাহলে 1 টাকা 65 পয়সা আমাদের স্টপ লস, 3 টাকা 35 আমাদের টার্গেট। এবং যদি আমরা টার্গেটের কাছে নাও যাই, দেখুন এইখানে যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে আমরা বেরিয়ে যেতে পারি। এখানে একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এবং কি যেটা বলেছিলাম 50-তে টাচ করলে আমাদের বেরোতে হবে। দেখুন কী করলো, এইখানে এটাকে উড়িয়ে দিই, টার্গেট আমাদের কমপ্লিট। এখানে কি হলো, 50-কে কিন্তু ক্রস করলো এক চান্সে, 50-কে ক্রস করে ক্লোজ করা মানে কি, আমরা আরও শিওর হয়ে গেলাম মার্কেট এখন বিয়ারিশ। কিন্তু নিচে তাদের 200 হচ্ছে ভেরি স্ট্রং, 200-কে ব্রেক করা মানে চারটেখানা ব্যাপার নয়। 200-কে যদি ব্রেক করে যায় কখনো, জানবেন আরও বিয়ারিশ হয়ে গেল মার্কেট। তো 200-কে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে 90% কোয়ান্টিটি বের করে দিতে হবে। 20%, 10% কোয়ান্টিটি, 20% কোয়ান্টিটি রিস্ক নিয়ে আমরা থাকতে পারি, থাকার দরকার নেই। আমরা 1:2 বেরিয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাবো বাস। এইখানে এটা দেখিয়ে দিলাম। নেক্সট একটা উদাহরণ দেখাই, JSW স্টিল, বা কালকে একটা জিনিস দেখাই, কালকে যেখানে আমরা ট্রেড করেছিলাম হিন্দালকো। হিন্দালকোতে আমরা দেখে নেই, আমি তো রিভার্সাল পজিশন বানিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মোটামুটি গায়ে বেরিয়ে গেছি, গায়ে না অল্প লসে বেরিয়েছি, এই 20 টাকা 22 টাকা লসে। আমরা যেভাবে ভিডিও বানাচ্ছি সেইভাবেই যদি অ্যানালাইসিস করে কিন্তু ট্রেড করি, দেখবেন যেটা উনি বলেছেন 85% প্রফিটে হবে। একটা 85% স্ট্র্যাটেজি মানে চারটিখানে ব্যাপার নয়, কিন্তু 85% অ্যাকুরেসি স্ট্র্যাটেজি এইটা। এইখানে হচ্ছে আগের দিনের ক্লোজ, এই ক্যান্ডেলটার ক্লোজ আগের দিনের, আমরা তো ট্রেড করবো আগে, মানে এই ক্যান্ডেলে ট্রেড করবো, আগের দিনে ক্লোজ হয়ে গেল। ডে ক্যান্ডেলে চলে যাবো 30 মিনিট, 30 মিনিটে গিয়ে আমরা এবার দেখবো যে কোন কোন জায়গায় এনার সাপোর্ট এনার রেজিস্ট্যান্স। এইখানে পাচ্ছে, এইখানে পাচ্ছে, আমি যদি এখানে এইটা টপে করে দিই, তাহলে এইখানে করে দিলাম, তাহলে এইগুলোকে নিয়ে নিল। আর একটা হলো যেটা হচ্ছে উপর দিকে অনেকগুলো আছে, উপর দিকে কী আছে, এইখানে আছে, এইখানটা যদি ধরি এইখানটায় আছে, আমি এইখানটা ধরতে পারি,
এইখানটায় ছোট্ট একটা আছে, এইখানটাতে 30 মিনিটে, 15 মিনিটে চলে গেলাম, 15 মিনিটে কোনো জায়গায় নাই, 15 মিনিটে এইখানে শুধু আছে, 15 মিনিটের শুধু এই জায়গাতে একটা আছে, এইখানটায়। তো এইটা দেখে আঁকলাম, এইখানটা নিল, এইটা নিল, এইখানটা নিল, এবার চলে 5 মিনিটে, কোনো টেনশনই নাই আর, বাস। এবার আমাদের মার্কেট শুরু হচ্ছে 5 তারিখ এইখান থেকে। প্রথমে দেখবো আরএসআই, আরএসআই কোনো গল্পই নাই, ওদের ভিতরে আছে, ছেড়ে দিলাম। প্রথমেই ট্রেড করতে কোথায় সাপোর্ট নিল, 50-তে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠলো। আমরা তো এখন ট্রেড করবো না, আমাদের এখন প্রথম 5-7 মিনিট 10 মিনিট ট্রেড করবো না, পরে 10 মিনিট পর ট্রেড করবো। লাল ক্যান্ডেল বানিয়ে রিটেস্ট করলো, রিটেস্ট করে সাপোর্ট নিচ্ছে কোথায়, 9 EMA সাপোর্ট নিচ্ছে, কোন কোন জায়গায়, আমরা এইটার উপর ট্রেড করতে পারি, এই ক্যান্ডেলের উপরে। তার মানে আমরা যদি ট্রেড করি, অ্যাকচুয়াল ট্রেড আমাদের হবে এই ক্যান্ডেলে, আর এই 9-এর নিচে বা এই রেড ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস, যার ভ্যালু হচ্ছে 1 টাকা 90 হয়ে গেল। 1:2 যদি আমরা টার্গেট রাখি, এই ক্যান্ডেলটি আমাদের টার্গেট কমপ্লিট, 1:2 টার্গেট কমপ্লিট। যদি আমরা অদ্দূর নাও যাই, আমরা এইখানেই বুক করে নেবো প্রফিট, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এখানে প্রফিট বুক করে নেবো, কোনো দরকার নেই রিস্ক কারণ নিতে হবো, আমরা এখানে বুক করে নেবো। এই করতে করতে যদি আমরা অভ্যাস করি, তখন দেখবেন এক সময় গিয়ে আমরা বড় বড় কোয়ান্টিটি নিতে পারবো। এখানে কোয়ান্টিটি কতগুলো নেবো আমি, 1 টাকা 90 পয়সা, তাহলে 1 টাকা 90 পয়সা যদি হয় 100 ডিভাইড বাই 1 টাকা 90, 52টা কোয়ান্টিটি, 52টা কোয়ান্টিটি আর ইন্টু 3 টাকাতে আমি বেরিয়ে গেলাম, 157 টাকা লাভে আমি বেরিয়ে গেলাম। দুখানা ট্রেড যদি আমি নিই, দুটো ট্রেড যদি আমার সাকসেসফুল হয়, তাহলে আমার 300 টাকা, 200 250 300 টাকা করে প্রফিট আমার এখান থেকে আসবে। মানে মাসে 3000 4000 5000 করে আমার আসতে পারে, ছোট্ট স্টপ লস, ছোটো টার্গেট নিয়ে নিয়ে। নেক্সট যদি মনে করি আবার টার্গেট আমি এখানে নেবো, আচ্ছা আমার কী হয়েছিল, প্রথমে আমি এখানে ট্রেড নিয়েছিলাম, চিন্তা করতে দেখুন প্রথম ট্রেডগুলো দেখো কোন জায়গায়, ট্রেড আমি ঠিক নিয়েছি, দেখে ট্রেড নিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ট্রেড নিয়ে এখানে বেরোয় নাই। এইখানে ট্রেড নিলাম, আমাকে এখানে বেরোতে হতো, কারণ কাছাকাছি তো রেজিস্ট্যান্স পয়েন্ট, আমাকে বেরোতে হতো, সেটা তো আমি বেরোই নাই। আমি অপেক্ষা করেছি যে আর একটু প্রফিট হোক, 1:2 আকারে বসছিলাম, কিন্তু যেটা আজকে আরও ভালো করে পড়লাম, যেখানে 1:2 আকারে বসে থাকলে হবে না, আমাকে রেজিস্ট্যান্স দেখে আমাকে বেরিয়ে যেতে হবে, ফার্স্ট মুভ দিলে পরে আমাকে বেরিয়ে যেতে হবে। তাহলে আমি যদি এখানে বেরোতাম হয়তো 20-22 টাকা, না হ্যাঁ এরকম বোধ হয় 28-30 টাকা মতো প্রফিটে একবার এসেছিলো, আমাকে 10 টাকা কোয়ান্টিটি নিয়েছিলাম টেস্ট করার জন্য, এখানে কিন্তু আমাকে বেরোতে হতো, কিন্তু বেরোই নাই। পরে আমি যখন দেখলাম যে মার্কেট তো নিচের দিকে আসছে, আমি এখানে সেল করলাম, সেল করে আবার বেরোলাম কোথায়, এখানে বেরিয়ে গেলাম 50 নিচে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আর হোল্ড করলাম না, কারণ কি আগে যেহেতু একবার ভুগলাম বলে ভুল করলাম না, এখানে আমি এই লসটাকে কভার করে, যে লসটা আমাদের আসছিল সেই লসটা কভার করে কালকে আমি বেরিয়ে গেছিলাম। এখানে হোল্ড করে থাকলে হয়তো আরও বড় প্রফিট পাওয়া যেত। এখানে চিন্তা করলে আপনি, আমাদের তো সাপোর্ট লেভেল এখানে, অতএব আমি এখানে ট্রেড নিচ্ছি, এখানে বেরিয়েছি, আমাদের বেরিয়েছি, কোনো অসুবিধা কিছু নাই। আর আইটিসি আবার দেখিয়ে দিই, আইটিসি আমি আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানছি না, কী হলো, ইএমএ 50 থেকে একদম ক্রস করে নিচে চলে এলো, রিটেস্ট করলো, এই যে রেড ক্যান্ডেল এখানে, এটা ভিএফের নিচে ট্রেড চলে এলো, মানে ক্লোজ করলো, 9-এর নিচে ক্লোজ করলো, 20-এর নিচে ক্লোজ করলো, 100% সেল। কিন্তু এক জায়গায় ভয় আছে যে 200টা তো বড় একটা সাপোর্ট লেভেল, 200কে ব্রেক করলে বড় সড়ো প্রফিট দেবে। এইখানে যখনই দেখা গেল 200 নিচে চলে এলো, মার্কেট এখানে ওপেন হলো, আমি ক্যান্ডেলটা বড় করি আরো, এই দেখুন 200 নিচে ক্যান্ডেল হালকা করে ক্লোজ করলো, একদম গায়ে গায়ে, মার্কেট নিচে ওপেন হলো, উপরে ওঠার চেষ্টা করলো, 200তেই রিজেকশন, 9-এ রিজেকশন চলে এলো, আমরা সঙ্গে সঙ্গে দেরি করলে হবে না, সঙ্গে সঙ্গে এখানে আমাদের এন্ট্রি, যেহেতু 200 নিচে ট্রেড করতে শুরু করলো, অতএব এইখানে স্টপ লস, এখানে টার্গেট আমরা রেখে দিয়ে এখানে আমরা ট্রেড করতে পারি, সেল ট্রেড, মানে ভিআইপের উপরে এখানে আমরা রাখলাম 1 টাকা 15 পয়সা, এটা আরামসে একদম বড় সড়ো প্রফিট আমাদের দিয়ে দিয়েছে। দেখুন 2 টাকা 30 পয়সা, তো ইন্টারডেতে 200 টাকা। এইবার যখন আমাদের অভ্যস্ত হয়ে যাবে, আমরা তখন যদি 500 করে কোয়ান্টিটি নিই, তাহলে 500 কোয়ান্টিটির আমাদের কত লস যাবে, 500 টাকা লস যাবে, যেটা অপশানে কিন্তু হামেশাই চলে যায়, জানেন নিশ্চয়ই অপশানে যে 100% মানে ম্যাক্সিমাম টাইমে লস চলে যায়। সেখানে আমরা যদি ইন্টারডে এইখানে প্র্যাকটিস করি এই সমস্ত স্টকগুলোতে, তাহলে কী হবে, 500 টাকা লস গেলেও মনে একটা শান্তি থাকবে, 500 টাকায় গেল, আমরা বুঝতে পারবো চার্ট দেখে।
এবং যদি প্রফিট হয় তাহলে কিন্তু আমরা একটা 1000 টাকা প্রফিট আমরা নিয়ে বেরোতে পারি। এইভাবে ট্রেডিংগুলোকে প্র্যাকটিস করতে হবে। আশা করি খুব সুন্দরভাবে, আমার নিজেরই ভালো লাগছে যে আমি আপনাদেরকে এত সুন্দর করে বোঝাতে পারলাম। আশা করি আপনাদের কোনো রকম খুঁত এখানে রইল না। যদি খুঁত থেকে থাকে, যদি মনে হয়, তাহলে ডিসক্রিপশনের নিচে আমাদের চ্যানেলের লিঙ্ক আছে, এই টেলিগ্রাম চ্যানেলের জয়েন করবেন, লিখবেন। সব থেকে ভালো হবে কমেন্টে লিখে দেবেন যে এই জায়গাটা বুঝতে পারলাম না। আর স্ট্র্যাটেজি যে খারাপ সেটা আপনারা যদি লেখেন তাহলে আমাদের এনাকে অপমান করা হবে, সেটা তো আপনারা লিখতে পারবেনই না কখনো দিন, আমি জানি। কেননা এনারই স্ট্র্যাটেজি, যারা এনার বই পড়েছেন দেখে নেন আমি যেটা বোঝালাম সেটাই লেখা আছে কিনা, একদম হুবহু সেটাই লেখা আছে। আর একটা জিনিস, বড় জিনিস, যেটা উনি একটা জিনিস বললেন সেটা আমি এখানেই বুঝিয়ে দিই, যেটা এখন না বোঝালেও চলে, কেননা এটা আরও হাই লেভেলের। খুব সুন্দর লাগলো এটা আমার দেখে। যেটা হচ্ছে উনি বললেন যে এখানে 3টে লেভেল, এ লেভেল, বি লেভেল আর সি লেভেল। আমি 100টা কোয়ান্টিটি আমি এখানে এ লেভেলে বাই করছি, কোয়ান্টিটি হচ্ছে 100টা। ইন্টারডে করছি, যদি উপরে আমি 10 টাকা করে ধরলাম, বা আমি 4 টাকা ধরলাম, 4 টাকা করে 4 টাকা যদি যায় প্রফিট বুক, নিচে যদি 2 টাকা আসে আমার এসএল, তার মানে কী হলো, উপরে আমার 400 টাকা প্রফিট, নিচে আমার 200 টাকা লস। এই হচ্ছে কন্ডিশন। দিয়ে কী হচ্ছে, আমি ভাবছি উপর দিকে যাবে, মার্কেট কী করলো, উপর দিকে না গিয়ে নিচের দিকে এলো, তাহলে আমার 100 ইন্টু 2 টাকা স্টপ লস, 100টা কোয়ান্টিটি, 200 টাকা লস। উনি কি বললেন, যখনই স্টপ লস হিট হলো, এখানে বলছে কি সঙ্গে সঙ্গে ভাইস ভার্সা করতে, মানে 100টা কোয়ান্টিটি ছিল, আমি এখানে 200টা কোয়ান্টিটি এখানে কী করবো, করে দেবো সেল। 200টা কোয়ান্টিটি যখনই সেল করব, যদি মার্কেট নিচে থেকে 1 টাকা মুভ দেয়, তাহলে 200 সেল করেছি, 200 ইন্টু 1 মানে 200, মানে 1 টাকা মুভ দিলেই আমার এখানে কস্ট সিটিসি হয়ে যাবে। 1 টাকা মুভ দিলেই, আর 1 টাকা যদি নিচে থেকে মুভ দেয়, তাহলে আমার 200 টাকা প্রফিট। আর 2 টাকা মুভ দিলেই আমার কি হচ্ছে, যদি 2 টাকা মুভ দেয় তাহলে 200 ইন্টু 2 মানে 400 টাকা প্রফিট। 400 টাকা প্রফিটের সঙ্গে লস কত গিয়েছিল, 200 টাকা। 200 টাকা বাদ দিলাম, তো আমি 200 টাকা প্রফিট নিয়ে আসবো। এবং যদি বোকারি ফোকাজ বাদ দিই, মোটামুটি আমি বেশি করেই ধরলাম, 100 টাকা নিয়ে আসবো। সিম্পল একটা উদাহরণ উনি আর কি বললেন। সেখানে কোয়ান্টিটি 500 হতে পারে, 400 হতে পারে, 600 হতে পারে, টার্গেট 4-এর জায়গায় 8 হতে পারে, স্টপ লসটা 3 হতে পারে, 4 হতে পারে। একটা সিম্পল উদাহরণ। তাহলে এই মেথডটাও কিন্তু ভালো মেথড, কিন্তু সেল করতে গেলে যখন আমি ডবল কোয়ান্টিটি এখানে সেল করবো স্টপ লস হয়ে যাওয়ার পরে, আমাকে অবশ্যই যে ইন্ডিকেটারগুলো বললাম, সেই প্রত্যেকটা ইন্ডিকেটার কিন্তু আমাকে চেক করতে হবে সিগন্যাল কী দিচ্ছে। এইটা সেলের ক্ষেত্রে সবসময় কাজ করবে ভালো, সেলের ক্ষেত্রে। বাইয়ের ক্ষেত্রে কাজ বেশি করবে না। তার কারণ কি বলুন দেখি, মার্কেট সবসময় ভয়ে ভয়ে চলে। একটু উপরে উঠলে বেশি ভয়, আর বেশি নিচে নামলে আরও বেশি ভয়। তো মার্কেট যখন উপর দিকে উঠতে লাগবে, তখন সবাই প্রফিট বুক করতে হতে যাবে। যদি আমরা যখন আমরা যদি কোনো কারণে আমাদের সেল হয়ে যায়, মানে ধরুন আমরা বাই করতে করতে আমরা সেল করেছি, কোনো রকম বাই হয়ে গেল, সেক্ষেত্রে যদি আমরা ডবল কোয়ান্টিটি করি, মানে হিসাবটা হচ্ছে এরকম। এবার দেখে দিই, ঠিক একইভাবেই আমি ধরুন এখানে সেল না করে আমি কী করেছি, সেল করেছি, এখানে করেছি আমি সেল 100টা কোয়ান্টিটি সেল করেছি। এখানে টার্গেট রাখছি আমার 4 টাকা, আমার টার্গেট এখানে আমি 2 টাকা। মার্কেট কী হলো, উপর দিকে গিয়ে আমার 200 টাকা লস গেল। এইখানে যদি আমি ভাবি যে মার্কেট উপর দিকে যাচ্ছে, আমি এখানে কোয়ান্টিটি 400টা অ্যাড করে নিয়ে চলি, তাহলে কিন্তু এইটা আমার একটু রিস্কি থাকবে। এক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা নিচের দিকে যেটা বললাম, বাই করা থাকলে সেল করলে 85% অ্যাকুরেসি কিন্তু কাজ করবে। কিন্তু আমি যদি সেল করেছি, বাইয়ে আমার স্টপ লস হিট হলো, তাহলে কিন্তু একটু অসুবিধা। কেন কি, বাইয়ে স্টপ লস হিট হলো, খানিক দূর গিয়ে আবার কিন্তু ঘুরে চলে আসতে পারে। কেন কি, বাই হওয়ার সময় মার্কেট যখনই এইভাবে ওঠে, সবাই প্রফিট বুক করতে করতে যায়, ভয়ে যায়। মার্কেট নিচে নামে, মানুষ আরও ভয় পায়, আরও ভয় পেয়ে বেশি থাকে। এইটা হলো সাধারণ হিসাব। উনি যেটা বললেন হিসাবটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি প্র্যাকটিস করেন, যদি আপনারা ধরুন 10টা কোয়ান্টিটি নিয়ে অভ্যাস করছেন, কোনো স্টপ লস হিট হলো, 20টা কোয়ান্টিটি করে দেখলেন, কী হচ্ছে না হচ্ছে দেখবেন, হিসাবটা সুন্দর বুঝে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর এতক্ষণ যখন আপনারা ভিডিওটা দেখলেন, এতক্ষণ যখন ওয়েট করলেন, তাহলে কিছুক্ষণ একটা কমেন্ট আর আমাদের ফেসবুক গ্রুপে বা অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন। আর
একটা লাইক কমসে কম করে দিন, যাতে অন্যান্য বাঙালিরা বুঝতে পারে যে হ্যাঁ এখানে শেখানো হয়। আজকে ছুটির দিন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এই কামনা করি। আর সর্বোপরি মা বাবার সেবা করুন। ধন্যবাদ।